নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। অবশেষে মিলে গেল রুদ্রপ্রসাদ ব্যানার্জির কথা। আপনারা যারা আমার আপনজন তারা জানেন আমি বারবার বলি, যে কথাগুলো বলার চেষ্টা করি সেগুলো ঠিক নিরপেক্ষ জায়গা থেকে খবর আসে এবং বিশ্বস্ত সূত্রের খবর না। আমি কোনো মিডিয়ার মতো বিশ্বস্ত সূত্র বলছি না যেখানে মন গড়া কথা বলা হয়। কি বিষয়টা বলছি এবার শুনুন। সেটা হচ্ছে, গতকালই আপনারা জানলেন যে বিজেপির যিনি প্রাক্তন রাজ্য সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ, যিনি এখন সর্বভারতীয় সহসভাপতি, তাকে 8টা রাজ্যের দায়িত্ব দেওয়া হলো। আমি কিন্তু গত পরশু দিনই আপনারা যদি দেখেন, সকালের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে খুব শীঘ্রই বিজেপিতে রদবদল হতে চলেছে। তার একটা অধ্যায় শুরু হলো, দিলীপ ঘোষকে 8টা রাজ্যের দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ দিলীপ ঘোষ বাংলার বুক থেকে আস্তে আস্তে অন্য রাজ্যের দিকে এগিয়ে গেলেন। দেখুন, দিলীপ ঘোষের এখানে পদোন্নতি না দিলীপ ঘোষকে রাজ্য রাজনীতি থেকে একটু দূরে সরিয়ে দেওয়া হলো, সেটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। আপনারা দেখেছেন বিভিন্ন নিউজ পেপারে বিভ্রান্ত করার মতো খবর চলছে। সেটা হচ্ছে দিলীপ ঘোষের যে অনুগামী যারা আছে, যারা দিলীপ ঘোষকে ভালোবেসে ফেলেছেন, যারা দিলীপ ঘোষকে ভাবেন নিজেদের আইকন, তাদের কাছে ধাক্কা। কারণ তারা ভাবছেন দিলীপ ঘোষকে হয়তো সরিয়ে দেওয়া হলো, দিলীপ ঘোষের পথ চলে গেল। এই টাইপের বাতাবরণ একটা তৈরি করে দেওয়া হয়েছে। দেখুন, দিলীপ ঘোষ থাকাকালীন এই রাজ্যে যে সমস্ত কাজ হয়েছে, অর্থাৎ দিলীপ ঘোষ যখন সভাপতি ছিলেন, সেগুলোকে কেউ অনস্বীকার্য, সেগুলোকে কেউ অস্বীকার করতে পারবে না। কারণ দিলীপ ঘোষের সেই মাটি কামড়ে লড়াই লড়া, এটা কিন্তু একটা অবদান রেখেছে, এটা বাস্তব সত্যি। তা বলে দিলীপ ঘোষের কিছু কথাবার্তাও এমন সময় ছিল যে কথাগুলো অনেকেরই দৃষ্টিকটু লেগেছে এবং বহু মানুষকে ব্যথিতও করেছে, এটাও সত্যি। অর্থাৎ যদি দুদিক থেকে দেখেন, দুদিক থেকে দেখলে দিলীপ ঘোষের কিছু ভুল তো থাকবে, কারণ প্রত্যেকটা মানুষের ভুল এবং ঠিক এই দুটো নিয়ে থাকে। অর্থাৎ ত্রুটি থাকে, ত্রুটি বিচ্যুতি হবেই প্রতিটা মানুষ, কারণ হিউম্যান বিংস আমরা। একটা মানুষের ভুল হতেই পারে, সব সিদ্ধান্ত সঠিক হবে তার কোনো মানে নেই। দিলীপ ঘোষ পাকাপোক্ত কোনো রাজনীতিবিদ ছিলেন না, তিনি রাজনীতি জগতে এসেছিলেন সংঘ থেকে, অর্থাৎ সংঘের একজন প্রচারক থাকাকালীন তিনি এসেছিলেন বিজেপিতে, এবং সহসভাপতি থাকার পরে তিনি সরাসরি চলে যান একদম সভাপতিতে, যেটা তার অভিজ্ঞতা সেখানে দাঁড়িয়ে পুরোনো দিনের অভিজ্ঞতা তার ছিল না, যার জন্য কিছু কিছু ভুল তার হয়েছে। তার সেই ভুলগুলোকে যদি হাইলাইট করা হয় তাহলে তার ঠিকগুলোকে আবার চেপে যাওয়া হবে। দিলীপ ঘোষের জন্য কিন্তু মাঠে ময়দানে লোক নেমেছিল, দিলীপ ঘোষ সেভাবেই মাটি কামড়ে লড়েছিলেন। দিলীপ ঘোষের সেই বুলেট চালিয়ে ঢোকা এবং দিলীপ ঘোষের সেই আওয়াজ বেশ কিছু মানুষকে উদ্দীপ্ত করেছিল। এবং একটা সত্যি কথা, সেটা হচ্ছে 2014 সালে আসা, 2014 শেষের দিকে আসা এবং 2015 সময় দায়িত্ব পেয়ে যাওয়া দিলীপ ঘোষ, মানে 2014 শেষে এবং 15-এর মধ্যে দায়িত্ব পাওয়া, হ্যাঁ, তো তার মধ্যে দিলীপ ঘোষ যেগুলো কাজগুলো করেছেন সেগুলো কিন্তু অস্বীকার করা যাবে না। প্রথম দিকে দিলীপ ঘোষের ভুল হয়েছে, ভুলগুলো ছিলই। আমরা দেখেছি পঞ্চায়েত ভোট এবং দেখেছি আমরা বিভিন্ন মিউনিসিপ্যাল নির্বাচনে কোথায় কোথায় গিয়ে কিছু কিছু জায়গায় ভুল হয়েছে, সেই ভুলগুলো আমরা দেখেছি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখেছি আমরা বিজেপিতে একটা জোয়ার এসেছিল, কারণ তার মেঠো বক্তব্য, মাটি কামড়ে থাকা, আমি বারংবার বলছি, সেইগুলো কিন্তু একটা মানুষের মনে উদ্দীপনা এনেছিল। এবং নিচু তলার মানুষ, হ্যাঁ, উঁচু তলার মানুষ যারা এসি রুমে থাকেন তাদের কাছে দিলীপ ঘোষ ততটা গ্রহণযোগ্য ছিলেন না, কারণ দিলীপ ঘোষের বক্তব্য ছিল চাঁচা ছোলা, মাটি কামড়ে কথা বলতেন। তো সেখানে দাঁড়িয়ে নিচু তলার মানুষ, অর্থাৎ যারা লড়াইটা লড়ে সেই কর্মীরা উদ্বুদ্ধ হয়েছিল। দিলীপ ঘোষকে দেখে তাদের মনে হয়েছিল যে তিনি পারবেন, যার ফলে বহু মানুষ কিন্তু তখন বিজেপিতে এসেও ছিলেন। সেই মানুষগুলো যখন লড়াই লড়লেন, অর্থাৎ 2021-এ যখন নির্বাচন শুরু হলো, অর্থাৎ যেটা ছিল ফাইনাল লড়াই, অনেকে বলছেন দিলীপ ঘোষের এখানে ব্যর্থতা, অনেকে বলছেন দিলীপ ঘোষের সফলতা। আমরা যদি নিরপেক্ষভাবে দেখি তাহলে দেখা যাবে দিলীপ ঘোষ যে লড়াইটা লড়েছিলেন সেই লড়াইয়ের মধ্যে কিন্তু দিলীপ ঘোষকে সব কাজ করতে দেওয়া হচ্ছে, এটা ভাবলে ভুল হবে। কারণ দিলীপ ঘোষের মাথার উপরে ছিল কেন্দ্রীয় যারা এসেছিল পর্যবেক্ষক এবং যারা ছিলেন, তো সেখানে দাঁড়িয়ে কৈলাস বিজয়বর্গী থেকে শুরু করে অরবিন্দ মেনন, এরা যারা ছিলেন, এরা যা যা কাজ করেছেন তার ফলটা ভোগ করতে হচ্ছে দিলীপ ঘোষকে। কারণ যে হারে জয়েনিং করানো হয়েছিল, তৃণমূল থেকে আসা লোকেদের বাছাই না করে, চিন্তা ভাবনা না করে যারাই এসছে তাদেরকে আপন করে নেওয়া হয়েছিল, সেই করতে গিয়ে কিন্তু যোগদান মেলা করতে গিয়ে কিন্তু বিজেপির কিছুটা হলে পারতপক্ষে ক্ষতি হয়েছে। কারণ এই যে ট্রোজান হর্স যারা দেখছেন আজকে আছে, ক্ষতি করেছে, পালিয়ে যাচ্ছে। মুকুল রায় অনেকদিন আগেই এসেছিলেন, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে যারা এসেছিলেন এই যোগদান মেলায়, রাজীব ব্যানার্জির মতো কিছু মানুষ এবং আরও অনেকে যারা এসেছেন, যারা এখন চটচট করে চলে যাচ্ছেন। আপনারা দেখেছেন অনেক এমএলএও দেখবেন চলাচট চলে গেছে, তারা কোনো কারণ যুক্তি খুঁজিয়ে দেখাতে পারছে না, মানে কিসের জন্য গেলেন কেউ জানে না, কিন্তু চলে গেছেন। অর্জুন সিং চলে গেলেন, গিয়ে বললেন বিজেপি থেকে বিশ্বাস করছেন না, অথচ অর্জুন সিংকে যে সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল সেগুলো চিন্তার বাইরে। অর্থাৎ একজনকে যদি বিশ্বাস না করে তাকে কোনো জায়গায় জেতানোর জন্য দায়িত্ব দেওয়া হয় না। তৃণমূলের যদি মনে হয় যে সে তৃণমূলের লোক, তৃণমূলের চর, যেটা অর্জুন সিং অভিযোগ করছেন, তাহলে অর্জুন সিংকে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা, অর্থাৎ ভবানীপুরে যে উপনির্বাচন ছিল বিধানসভায়, তার দায়িত্ব দেওয়া হতো না।
বা খড়দা দেওয়া হতো না বা অন্য কোনো জায়গায় দেওয়া হতো না। কাজেই অর্জুন সিং মিথ্যে বলছেন, তার কারণ হচ্ছে তাকে এখন দলে থাকতে হবে, আর একটা দলের নামে মিথ্যে বলতে হবে। কাজে অর্জুন মানে মহাভারতের অর্জুন নয়, এরকম অর্জুন এখন রাস্তাঘাটে অনেক পাওয়া যায়। তো সেই অর্জুন সিংয়ের কথা ভাব দিলে দেখা যাবে দিলীপ ঘোষের সময় বহু মানুষকে জয়েন করা হয়েছিল এবং তারা ফিরে যাচ্ছে। এই ফিরে যাওয়ার জন্য যদি দিলীপ ঘোষের উপর দায়ী দেওয়া, দোষ দেওয়া হয়, এটা ভুল হবে। হ্যাঁ, দিলীপ ঘোষ সভাপতি ছিলেন, তার কাছে কোনো উপায় ছিল না, কারণ কেন্দ্র থেকে যদি বলে কাউকে নেওয়া হবে তাদের নিতে তাকে বাধ্য। কিন্তু যে অভিযোগগুলো দিলীপ ঘোষ সম্বন্ধে এসে, দিলীপ ঘোষের কিছু উক্তি যেগুলো পুরনো লোকেদের অনেককেই চোট করেছে এবং অনেককেই তিনি রাহুল সিনহার লবি, এটা হয়ে আছে। কারণ এটা যদি আপনি রাজনীতি ভাবেন তাহলে দেখবেন, আর যদি এটা জঙ্গলের নীতি ভাবেন তাহলেও দেখবেন, দুটোতেই দেখবেন মিল আছে। দেখুন, আমি আমার রাজনীতির জীবন ছিল, আমি রাজনীতির বোর্ডে ছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে আমি সত্যি কথাগুলো বলছি আপনার। সেটা হচ্ছে যে কোনো রাজ্য সভাপতি, যে কোনো সভাপতি হলে পরে সে চায় তার নিজের কিছু লোক তৈরি হোক, এবং যারা প্রাক্তন যারা ছিল অন্য সভাপতি ছিল তাদের আন্ডারে লোকগুলোকে ছেড়ে দেওয়া। এবং সেই করতে গিয়ে দিলীপ ঘোষ বহু লোককে, এমন লোককে ছেড়ে দিয়েছেন যারা ছিল প্রকৃতপক্ষে ভালো কর্মী, কিন্তু তাদেরকেও তিনি ছেড়ে দিয়েছিলেন। কাজেই তারা বিরাগভাজন হয়েই ছিলেন। এরপরে ছিল দিলীপ ঘোষের, যিনি তৈরি করতে গেছিলেন নিজের কিছু অনুগামী, সেই সমস্ত অনুগামীরা যারা ছিল 17-16 পরে আসা লোকেরা, যারা রাজনীতি সম্বন্ধে অজ্ঞ নয়, সংগঠন সম্বন্ধে অজ্ঞ নয়, মানে অজ্ঞ, কিন্তু তারা অভিজ্ঞতা নেই। কাজেই তাদের যে ভুলগুলো হয়েছিল সেই ভুলের খেসারত দিতে হয়েছে দিলীপ ঘোষকে। কারণ একদিক থেকে তৃণমূল থেকে আসা লোকগুলো এবং তার সঙ্গে সঙ্গে বিজেপিতে এই সমস্ত লোকেরা যারা সঙ্গে এসেছিল, তারা রাজনীতি সম্বন্ধে জানতো না, সাংগঠনিক কোনো দক্ষতা নেই। ফলে দিলীপ ঘোষকে মুখ থুবড়ে পড়তে হয়েছিল 2021-এর নির্বাচনে। কারণ 77টা জেতাটা বড় কথা ছিল না, জেতা ছিল পশ্চিমবঙ্গ দখল করা। সেখানে গিয়ে ফেল মানে ফেল। মমতা বন্দ্যোপাধ্যায় 1900 ভোটে হেরেছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতে আছেন এটা ভাবলে পরে, আমি তো 1900 ভোটে জিতেছি, তাহলে কিন্তু মিথ্যে কথা বলে। অর্থাৎ ভাবের ঘরে চুরি করা রাজনীতিবিদেরা আজও রয়েছেন, কালো থাকবেন, এটা মিথ্যে। বিজেপি জিততে পারেনি, ব্যর্থতা, এটা ঘায়ে নিতে হবে, দোষ স্বীকার করতে হবে রাজ্য সভাপতি। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে 2021-এর নির্বাচনের পরে যে হারে অত্যাচার করা হয়েছিল বিজেপির কর্মীদের, যেভাবে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে, যেভাবে মহিলাদের শ্লীলতাহানি করা হয়েছে, যেভাবে আক্রমণ নেমে এসছে ব্যবসায়িক স্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি ভেঙে দেওয়া, যে সমস্ত কাজগুলো করেছে তৃণমূল থেকে, তৃণমূলের উন্মাদরা, আমি বলি উন্মাদ কারণ সিপিএম থেকে আসা হারমাদরা তৃণমূলে এসে সম্পূর্ণভাবে উন্মাদ হয়ে গেছে। কাজেই তারা ভাঙচুর করেছে এবং বহু মানুষের ক্ষতি করেছে, মেরে হচ্ছে, মহিলাদের শ্লীলতাহানি করেছে। সেসব ঘটনার সময় বিজেপির নেতৃত্বদের ছিল চুপ করে থাকা। কৈলাস বিজয়বর্গী শেষ মুহূর্তে বলে দেওয়া এবং জয়প্রকাশ মজুমদারের মতো লোকেরা শেষ মুহূর্তে স্বীকার করে নেওয়া যে হেরে গেছি আমরা। এই হেরে যাওয়া স্বীকার করে নেওয়াটাই সবচেয়ে বড় ভুল হয়েছিল, এবং সেখান থেকে দাঁড়িয়েই বিজেপির কর্মীরা মনোবল খুঁজে পাননি। এবং দিলীপ ঘোষ যতই বলুন, তিনি কিন্তু সে সময় হলো কিছুই করেননি, অর্থাৎ চুপ করে গেছিলেন। সবাই ঘাবড়ে গেছিলেন, কি হয়েছে ফল দেখে চুপ করে গেছিলেন। শুধু টেলিভিশনে বাইট চলছিল, কিন্তু জনগণ অর্থাৎ কর্মীরা, সাধারণ কর্মীরা মার খাচ্ছিলেন। এটা বাস্তব সত্যি। কাজে বাস্তব সত্যির উপর দাঁড়িয়ে তখন আমারও মনে হয়েছিল দিলীপ ঘোষের মতো নেতৃত্ব থাকলে মুশকিল আছে। কারণ নেতৃত্ব তাকে বলে যে বুক চিথিয়ে লড়বে। দেখুন, জন বার্লা থেকে শুরু করে নিশীথ প্রামাণিক, এরা সবাই কিন্তু কর্মীদের পাশে ছিল। আপনারা যদি দেখেন শুভেন্দু অধিকারী, তিনিও নন্দীগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। আপনারা যদি দেখেন সজল ঘোষ, সেও কর্মীদের জন্য ঝাঁপিয়ে পড়েছিল। আপনারা যদি দেখেন কিছু কিছু নেতা, দেখুন অর্জুন সিংহ কিন্তু সে সময় যখন বিজেপির কর্মীরা মার খাচ্ছিল সেখানে দাঁড়িয়েছিল। অর্থাৎ এরা লড়াই লড়েছিল, তারা কর্মীদের ছেড়ে পালিয়ে যায়নি। কিন্তু দিলীপ ঘোষের যে উচিত ছিল সার্বিকভাবে সবার ফোন নেওয়া, সব জায়গায় পৌঁছানো, কিন্তু দিলীপ ঘোষ সে সময় বার্তা দিয়েছিলেন বিজেপি করতে এসছেন যখন মার খেতেই হবে, কেস খেতেই হবে। এই কথাগুলো কিন্তু বিরূপ প্রতিক্রিয়া ফেলেছিল। জানি দিলীপ ঘোষের খারাপ ভালো বিশ্লেষণ করার জায়গায় নেই, কিন্তু একটা কথা সত্যি, দিলীপ ঘোষকে 8টা রাজ্যে দায়িত্ব দেওয়া হলো, অর্থাৎ তার দায়িত্বটা বাড়লো। কিন্তু বাড়ার সঙ্গে সঙ্গে একটা সত্যি হচ্ছে, এখান থেকে তাকে তুলে নেওয়া হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তুলে নেওয়া হলো। দেখবেন রাজনীতিতে একটা সুন্দর সিস্টেম থাকে। কোনো লোক যদি ব্লকে গন্ডগোল করছে, তখন ব্লকে তাকে নিয়ে অশান্তির সৃষ্টি হচ্ছে, ব্লক প্রেসিডেন্ট হয়ে রয়েছে, তো সেই ব্লক প্রেসিডেন্টকে জেলার দায়িত্ব দিয়ে দেওয়া হয়, জেলা কমিটির সদস্য বা কোনো কিছু করে দেওয়া হয় এবং জেলায় টেনে নেওয়া হয়, অর্থাৎ ব্লকে তুমি নয়। একইভাবে জেলায় যদি কেউ গন্ডগোল করে, এরকম জেলার অনেক সভাপতি যাকে টেনে নেওয়া হচ্ছে রাজ্যতে টেনে নেওয়া যাওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে জেলায় তার কিছু কাজ চলবে না। কিন্তু সে যদি সেই জায়গায় থাকে তাহলে সে অলরেডি সেখানে মুখ বাড়াবে এবং সেখানকার কথাবার্তা বলবেই। দিলীপ ঘোষ এখন রাজ্যের দায়িত্বে ছিলেন, যখন রাজ্য সভাপতি ছিলেন তখন দিলীপ ঘোষ রাজ্যটাকে পরিচালনা করতেন। দিলীপ ঘোষ যখন রাজ্য থেকে বেরিয়ে গিয়ে যখন কেন্দ্রীয় সহসভাপতি করা হলো, তখনও দিলীপ ঘোষের হাতে কোনো কাজ ছিল না। কাজে তিনি কেন্দ্রীয় স্তরে কাজ না করে রাজ্য স্তরে যে কাজগুলো সেগুলো করতেন। এবং একইভাবে একটা, আমি আবারও বলছি, অভিজ্ঞতাহীন মানুষ হলে পরে যেটা হয়, প্রত্যেকেই চায় নিজের মতো জায়গা তৈরি করতে। অর্থাৎ আমার অনুগামী, আমার যেরকম করে এসেছি, পথ চলে গেলেও আমার মনে হয় সেটা আমি এখনও আছি। সেখানে তিনি দিলীপ ঘোষের কিছু কিছু কথা অবশ্যই ক্ষতি করছিল সংগঠনে। যেভাবে তথাগত রায়ের কিছু স্পিচ মানুষকে বিভ্রান্ত করে ফেলেছিল যে কী হচ্ছে না হচ্ছে, তথাগত রায় যতই ঠিক কথা বলুন সেগুলো মনে হচ্ছিল। আবার দিলীপ ঘোষের কথাও সেখানে গিয়ে মনে হচ্ছিল যে তিনি কি বলে ফেলছেন। তিনি রিসেন্ট একটা কথা যেটা নিয়ে খুব আলোচনা হয়েছে, যে শুভেন্দু অধিকারী জননেতা নয়।
দেখুন তিনি কি পরিপ্রেক্ষিতে বলেছেন সেটা আলাদা কথা, কিসের জন্য বলছেন সেটা আলাদা কথা, কোন কথাটাকে টুকরো করে নিয়ে মিডিয়ার সামনে আনছে সেটাও আলাদা কথা। আসলে সত্যি হচ্ছে দিলীপ ঘোষ কথাগুলোকে নিয়ে এখানে যেভাবে ব্যাঙানো হচ্ছিল, দেখানো হচ্ছিল, বেঁকেই বলা হচ্ছিল, তাতে গিয়ে মুশকিল ছিল। এবং সেখানে কেন্দ্র কমিটি যেটা আছে তারা ঠিক করলো যে বিজেপিতে এই রাজ্যে যেরকম যা আছে সেখান থেকে দিলীপ ঘোষের মতো লোককে অন্য রাজ্যে নিয়ে যাওয়া, অর্থাৎ সেই রাজ্যগুলো দেখো দিলীপ ঘোষের দায়িত্ব যে সঠিক সহসভাপতি মানে সে এক জায়গায় স্থির নয়, সে চারিদিকে ঘুরবে। কেন্দ্রীয় সহসভাপতির পোস্টটাকে এবার ইউটিলাইজ করা হলো, অর্থাৎ দিলীপ ঘোষের প্রমোশন কিন্তু হলোই। তার কারণ হচ্ছে তার সাংগঠনিক দক্ষতাকে বিচার করেই রাজ্য থেকে তাকে তুলে নিয়ে গিয়ে কেন্দ্র স্তরে কাজ করার জায়গায় রেখে দিল। একটা কেন্দ্রীয় সহসভাপতির কাজই থাকে কেন্দ্র স্তরে অন্যান্য রাজ্যগুলো দেখা। শুধু নিজের রাজ্য দেখার জন্য যদি হতো তাহলে বলা হতো যে গাল ভারী একটা পোস্ট দিয়ে দেওয়া হয়েছে, তুমি তোমার ওখানে থাকো। কাজেই সার্বিকভাবে দেখতে গেলে বিজেপিতে দিলীপ ঘোষের অবদানকে অনস্বীকার্য, যেকে কেউ অস্বীকার করতে পারবে না, সেখান থেকে তাকে নিয়ে গিয়ে কেন্দ্র স্তরে রাখা হয়েছে। এবার রাজ্যে ও বিজেপির মধ্যে যেটা ছিল কথা কাটাকাটি বা কথা বলে ফেলা, দিলীপ ঘোষ কোথাও মর্নিং ওয়াকে গেলে তাকে প্রশ্ন করে বিদ্ধ করা হতো, কারণ একটাই কারণে বেফাঁস কোনো কথা বলে ফেললেই সেটাকে সামনে হাইলাইট করা হচ্ছিল। অর্থাৎ দিলীপ ঘোষকে সেইভাবে ফাঁসানোর চিন্তা চলছিল যে দিলীপ ঘোষ একটা কথা বলুক সেটাকে হাইলাইট করে দেবো। আর এখানকার মিডিয়া তো আপনারা জানেনই, এই মিডিয়া মানেই হ্যাঁ অনুপ্রাণিত, কেউ বলেন চটিচাটা, কেউ বলেন অন্য কিছু, কিন্তু এই রাজ্যের মিডিয়া মানে কথা ভালো বলতে হবে এবং বিরোধীদের খারাপ বলতে হবে। কাজে এরা তাই করছিল, ফলে বিজেপির অন্তর্কলহ বাড়ছিল। এবার দেখা দরকার যে বিজেপির এবার কী হচ্ছে। অনেকেই প্রশ্ন করেছেন এবার বিজেপি থেকে রাজ্য থেকে তুলে নেওয়া হলো রাজ্য সভাপতিকে, মানে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া, এবার কি বিজেপির ভালো ফল হবে প্রশ্ন করেছেন। উত্তরটা হচ্ছে একটাই, বিজেপিতে এখন যে দায়িত্বে আছেন সুকান্ত মজুমদার তারই ঘাড়ে সব বর্তায়। দিলীপ ঘোষ এ রাজ্যে থাকলেও বর্তাবে, দিলীপ ঘোষ না থাকলেও বর্তাবে, অর্থাৎ সংগঠন চলবে সংগঠনের মতো। দিলীপ ঘোষের জায়গায় ঠিক আছেন, আর সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী এদের টিমও ঠিক আছে। এবার দেখার বিষয় আগামী দিনে কি হয়। পরবর্তী রুদ্রবার্তায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, কিন্তু পরবর্তী রুদ্রবার্তায় থাকতে বিজেপির এমন কিছু ভুল যেটা সুকান্ত মজুমদার করেছে, যেটা কিন্তু আগামী দিনে অনেকটাই প্রশ্ন তুলে দেবে, সেটা নিয়ে থাকবে আলোচনা। রুদ্রবার্তা মানে আনকাট কিছু আলোচনা, যে আলোচনাগুলোর মধ্যে থাকবে যুক্তি। যদি মনে হয় আমার কথা যুক্তিযুক্ত তাহলেই কমেন্টস করে জানাবেন, আর যদি মনে হয় না আনসাবস্ক্রাইব করে দিন। আর যদি মনে হয় আমি ঠিক বলি তাহলে আমার আপনজন হিসেবে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।